নমস্কার বন্ধুরা, এয়ার ইন্ডিয়ার আহমেদাবাদ বিমান দুর্ঘটনার প্রথম আনুষ্ঠানিক প্রতিবেদনটি প্রিলিমিনারি রিপোর্ট ভারত সরকারের দ্বারা ইতিমধ্যে প্রকাশিত হয়েছে এবং এই রিপোর্টটি কিছু অত্যন্ত মর্মান্তিক বিষয় আমাদের সামনে নিয়ে এসেছে। এই প্রতিবেদনটি প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই বিমান প্রস্তুতকারী সংস্থা বোয়িং কোম্পানির শেয়ারের দাম হু হু করে বাড়ছে। বোয়িং কোম্পানির শেয়ারের দাম 1 বছরের মধ্যে সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। স্পষ্টতই কিছু লোক মনে করেন যে এতে সংস্থার কোনো দোষ নেই। বিমান দুর্ঘটনার জন্য দোষারোপ কোথাও হয়তো পাইলটদের দিকেই করা হচ্ছে, কিন্তু অনেকের মনেই প্রশ্ন রয়েছে যে কোম্পানিগুলোকে বাঁচানোর জন্যই কি মৃত পাইলটদের উপর দোষ চাপানো হচ্ছে? সেটা নয় কি? এটা কি শুধু এই কারণে যে পাইলটরা নিজেদের আত্মপক্ষ সমর্থন করার জন্য আর এই জগতে বেঁচে নেই? আসুন এই প্রতিবেদনে দেওয়া প্রত্যেকটি বিবরণ আমরা গভীরভাবে বোঝার চেষ্টা করি এবং এই বিমান দুর্ঘটনাটি একটি নতুন দৃষ্টিকোণ থেকে বোঝার চেষ্টা করি। এই প্রতিবেদনটি ভারতের এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো AIB প্রকাশ করেছে। আপনি যদি এই রিপোর্টের কোনো তথ্য যাচাই করতে চান এবং ভালো করে দেখে নিতে চান, তবে আমি নিচে এই রিপোর্টের পুরো প্রতিবেদনের লিঙ্কটি দিয়ে দেব, আপনারা ওখান থেকে ওটা ডাউনলোড করে নিতে পারবেন। প্রতিবেদনে উল্লেখিত সমস্ত বিষয় UTC অর্থাৎ যেটা গ্রিনিচ মিন টাইম ধরে করা হয়, যেটা ইউনিভার্সাল টাইম ধরে করা হয়, সেই অনুযায়ী করা হয়েছে। কিন্তু আমরা এটাকে এই রিপোর্টে যখন আলোচনা করব তখন সেটা IST-তে কনভার্ট করে করব। মানে ধরুন যদি ইন্ডিয়াতে বিকেল 5:30 বাজে, তো UTC টাইম অনুযায়ী সেটা হচ্ছে দুপুর 12টা, কিন্তু আমরা ইন্ডিয়ার টাইম ধরে রিপোর্টটা আলোচনা করব। তাহলে এবার আসা যাক রিপোর্টের ব্যাপারে। 12ই জুন সকাল 11:17 এই বিমানটি দিল্লি থেকে ফ্লাই করে আহমেদাবাদে অবতরণ করে। বে নাম্বার 34-এ পার্ক করার পর এই বিমানের ক্রু অর্থাৎ পাইলটরা একটি অভিযোগ দায়ের করেন। এই অভিযোগপত্রটি টেকনিক্যাল লগবুকে নথিভুক্ত করা হয়েছে। একে পাইলট ডিফেক্ট রিপোর্টও বলা হয়। কি লিখেছিলেন এখানে এনারা লিখেছিলেন STAB POS X DCR। এটি একটি সংক্ষিপ্ত রূপ, যেখানে স্ট্যাব মানে স্টেবিলাইজার, POS মানে পজিশন এবং X DSR মানে ট্রান্সডিউসার। এটি লেখার অর্থ হলো স্টেবিলাইজারের পজিশন অর্থাৎ বিমানের যেটা লেজ বলা হয় সেটাকে হরাইজন্টাল রাখার জন্য যে সেন্সার ব্যবহার করা হয় সেটা ঠিকমতো কাজ করছিল না। নিয়ম অনুসারে এয়ার ইন্ডিয়ার ডিউটি এয়ারক্রাফট মেইনটেনেন্স ইঞ্জিনিয়াররা এটা ঠিক করে এবং দুপুর 12:10 নাগাদ বিমানটিকে পরবর্তী উড়ানের জন্য ছাড়পত্র দেওয়া হয়। পরবর্তী উড়ানের জন্য বিমানটিতে থাকা 2 পাইলট মুম্বাইয়ের বাসিন্দা ছিলেন, অর্থাৎ যে বিমানটি দুর্ঘটনাগ্রস্ত হয়েছিল তার পাইলটরা মুম্বাইয়ের বাসিন্দা ছিলেন। আগের রাতেই এনারা মুম্বাই থেকে আহমেদাবাদে পৌঁছে গেছিল, অর্থাৎ তারা অ্যাডেকুয়েট বিশ্রাম পেয়েছিল। উড়ানের কো পাইলট ছিলেন পাইলট ফ্লাইং এবং যিনি প্রধান পাইলট মানে ক্যাপ্টেন ছিলেন মনিটরিং পাইলট। রিপোর্টে এটি PF এবং PM হিসেবে উল্লেখ করা হয়েছে। তার মানে সহ পাইলটই বিমানটি চালাচ্ছিল এবং ক্যাপ্টেন পাইলটের পর্যবেক্ষণ করছিল। এর আগে সকাল 11:55 ক্রু মানে যারা পাইলট ছিলেন ওনারা প্রি ফ্লাইট ব্রেথ অ্যানালাইজার পরীক্ষাতে উত্তীর্ণ হয়েছিল, অর্থাৎ বিমান চালানোর আগে যেটা মাদকাসক্ত আছে কিনা পাইলটের পরীক্ষা করার জন্য যেটা ব্যবস্থা করা হয় সেটাই, অর্থাৎ কেউ মাদকের নেশায় আচ্ছন্ন ছিল না। CCTV ফুটেজ অনুসারে 12:35 তাদের বোর্ডিং গেটেও দেখা যায়। আকাশে উড়ে যাওয়ার আগে বিমানটিতে জ্বালানির ওজন ছিল 54,200 কেজির কাছাকাছি এবং টেক অফের ওজন ছিল 2,13,000 কেজির কাছাকাছি, যা সর্বোচ্চ অনুমোদিত সীমা 2,18,183 কেজির মধ্যেই ছিল। এবার আসুন ভারত সরকারের প্রকাশিত রিপোর্টের বিস্তারিত জেনে নেওয়া যাক। এই বিমানটি 13:39 অর্থাৎ দুপুর 1:38:39 টেক অফ করে। ঠিক
13:38:42 সেকেন্ডে এই প্লেনটি তার সর্বোচ্চ গতি 180 নট মানে প্রায় 350 কিমি পার আওয়ার ঘন্টায় যে স্পিডটা সেটা অর্জন করে এবং এর কিছুক্ষণের মধ্যে সবকিছু এলোমেলো হয়ে যায়। ইঞ্জিন 1 এবং ইঞ্জিন 2 এর ফুয়েল কাট অফ সুইচগুলি হঠাৎ রান পজিশন থেকে কাট অফ পজিশনে চলে যায়। ফুয়েল কাট অফ এর সুইচের সাহায্যে ইঞ্জিনে জ্বালানি সরবরাহ করা হয়। এখানে রান পজিশনের অর্থ মূলত ইঞ্জিন চালু এবং কাট অফ পজিশনের অর্থ ইঞ্জিন বন্ধ। বন্ধ করার অর্থ হলো ইঞ্জিনের জ্বালানি সরবরাহ হঠাৎ বন্ধ হয়ে যাওয়া, অর্থাৎ ইঞ্জিন নিজেই প্লেনকে থামিয়ে দেয়। বিমানটিতে দুটি ইঞ্জিন এবং উভয় ইঞ্জিনের জন্য দুটি পৃথক ফুয়েল কাট অফ সুইচ ছিল। প্রতিবেদন অনুসারে উভয়ই 1 সেকেন্ডের ব্যবধানে পরে বন্ধ হয়ে যায়। প্রথমে একটি ইঞ্জিনের জ্বালানি বন্ধ হয়ে যায় এবং পরে দ্বিতীয় ইঞ্জিনের জ্বালানিও বন্ধ হয়ে যায়। আর সেই কারণেই এখন বলা হচ্ছে বিমানবন্দরের দেওয়াল পার হওয়ার আগেই বিমানটি পড়ে যেতে শুরু করে। যখন উভয় ইঞ্জিনই ব্যর্থ হয় তখন র্যাট এয়ার টারবাইন, অর্থাৎ যখন দুটি ইঞ্জিন ফেল হয় তখন একটা বিশেষ ধরনের মানে ওখানে টারবাইনের মাধ্যমে মানে পাখা ঘুরিয়ে যেটা আর কি বিদ্যুৎ উৎপাদন করার যে সিস্টেম সেটা করা হয়। এটি সিস্টেমকে র্যাট বলা হয়। 13:38:47 সেকেন্ড অর্থাৎ 1:38:47 সেকেন্ডে এটি হাইড্রোলিক পাওয়ার সাপ্লাই করতে শুরু করে, কিন্তু দুর্ভাগ্যবশত এটি যে শক্তি সরবরাহ করছিল তা যথেষ্ট ছিল না, কারণ বিমানের উচ্চতা খুব কম ছিল। উভয় ইঞ্জিন বন্ধ হয়ে যাওয়ার পর একজন পাইলট অন্যজন পাইলটকে জিজ্ঞাসা করেন, আপনি ফুয়েল সুইচকে কাট অফ কেন করেছেন, অর্থাৎ আপনি কেন জ্বালানির সুইচ বন্ধ করে দিলেন? আর দ্বিতীয় পাইলট উত্তরে বলে, আমি এটা করিনি। এই কথোপকথনটি এই প্রতিবেদনের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় এবং এটা উল্লেখ করা হয়েছে এই রিপোর্টে। তবে সমস্যাটি হলো কেবল এই একটি লাইন দেওয়া হয়েছে। দুই পাইলটের মধ্যে আর কি কথা হয়েছিল, এরপর আরও কোনো আলোচনা হয়েছিল কি না সেটা কিন্তু রিপোর্টে এখনো উল্লেখ করা হয়নি। দুজন পাইলটের মধ্যে কে এই প্রশ্নটি করেছিল এবং কে উত্তর দিয়েছিল সেটাও রিপোর্টে উল্লেখ করা হয়নি। তাই স্পষ্টতই এই অর্ধপাকা কথোপকথনগুলি আরও প্রশ্নের জন্ম দেয়। একজন পাইলট কি ইচ্ছাকৃতভাবে এই দুটি সুইচ বন্ধ করে দিয়েছিলেন, অথবা দুর্ঘটনাবশত হাত স্পর্শ করা হয় এবং উভয় সুইচ বন্ধ হয়ে যায়, অথবা এই সুইচটির নকশাতেই কোনো ত্রুটি ছিল বা এর রক্ষণাবেক্ষণ সঠিকভাবে করা হয়নি যার জন্য একটি ম্যাল ফাংশন করেছিল। পুরো রহস্যের মধ্যে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার পর 10 সেকেন্ড পরে 13:38:52 সেকেন্ড অর্থাৎ দুপুর 1:38:52 পাইলটরা প্রথম ইঞ্জিনের সুইচটি বন্ধ অবস্থা থেকে অন করে দেয় এবং এর মাত্র 4 সেকেন্ড পরে 13:38:56 সেকেন্ডে অন্য ইঞ্জিনের সুইচটিও আবার চালু করা হয়। এর ফলে দুটি ইঞ্জিনের দিকে জ্বালানি যেতে থাকে। কয়েক সেকেন্ড পর প্রথম ইঞ্জিনটি রিকভার হয়ে যায়, এটি কাজ শুরু করে, কিন্তু অন্য ইঞ্জিনটিতে বারবার জ্বালানি দেওয়ার পরেও ওটা রিকভার হতে পারে না। এইদিকে পাইলটদের কাছে আনফর্চুনেটলি সময় শেষ হয়ে গেছিল। 13:38:05 সেকেন্ড অর্থাৎ 1:39 এবং 5:05 সেকেন্ডে এয়ার ট্রাফিক কন্ট্রোল স্টেশনে পাইলটদের দ্বারা যোগাযোগ করা হয় এবং তারা 3টি মেডে কল দেয়, যেটা সব থেকে ভয়ঙ্কর বিবেচনা করা হয় এয়ারলাইন্স। এটিসি তাদের সাথে যোগাযোগ করার পুনরায় চেষ্টা করেও কোনো লাভ করতে পারেনি এবং কোনো প্রতিক্রিয়া তারা পায় না, কারণ ততক্ষণে বিমানটি ধ্বংস হয়ে গেছিল। ফ্লাইট ডেটা রেকর্ডার অর্থাৎ যেটাকে আমরা ব্ল্যাক বক্স বলে জানি 13:39:11 সেকেন্ডে সেটা কাজ করা বন্ধ করে দেয় পাইলটের কল করার মাত্র 6 সেকেন্ড পর। তাই তদন্তকারীরা এখন ধরে নিয়েছেন যে এটিই সঠিক প্লেন ক্র্যাশের সময়। এখন কিছু লোকের থিওরি হলো যে দুইজন পাইলটের মধ্যে একজন হয়তো ইচ্ছাকৃতভাবেই বিমানটি ক্র্যাশ করেছিল। হয়তো একজন পাইলট ব্যক্তিগত বা মানসিক সমস্যার কারণে ডিপ্রেস ছিলেন এবং তিনি ইচ্ছাকৃতভাবে সুইচটি বন্ধ করে দেন। ইঞ্জিন থেমে যায় এবং সে আত্মহত্যা করতে চায়, তাই সে
পুরো বিমানটি নিয়ে গিয়ে ক্র্যাশ করে দেয়। যারা এই তথ্যে বিশ্বাস করেন তারা বলেন এর সবচেয়ে বড় প্রমাণ হলো দুই পাইলটের মধ্যে কথোপকথন। সুইচ অফের পর একজন পাইলট অন্যজনকে জিজ্ঞাসা করেন, আপনি কেন কাট অফ করলেন? কিভাবে এটি কেটে দেওয়া হয়েছিল তা তিনি কিন্তু বলেননি। নাকি হঠাৎ করে ইঞ্জিন বন্ধ হয়ে গেল? তিনি সরাসরি অন্যজনকে জিজ্ঞাসা করলেন, আপনি কেন কেটে দিলেন? মানে সে নিশ্চিত সেই ওটা অন্য ব্যক্তি ওটা কেটে দিয়েছিল। মানুষ এটিকে সবচেয়ে বড় প্রমাণ হিসাবে দেখছেন যে একজন পাইলট ইচ্ছাকৃতভাবে সুইচটি বন্ধ করে দিয়েছিলেন। কিন্তু এই লোকেরা এই বিষয়ে মনোযোগ দেয় না যে অন্য পাইলট কিন্তু উত্তরে বলেছিলেন যে আমি সুইচ কাট অফ করিনি। তারপরে এই যুক্তি বলা যেতে পারে যে ওই পাইলট কোনো মানসিক সমস্যার কারণে হয়তো অদ্ভুত আচরণ করছিলেন। সুইচ অফ করে তিনি নিজের উপর থেকে ব্লেম হাঁটাতে চাইছিল, তাই তিনি শেষে বলেন যে আমি এটা করিনি। কিন্তু প্রশ্ন হলো, একজন পাইলট যদি সত্যি আত্মহত্যা করতে চায় তাহলে দুর্ঘটনার ঠিক আগে তিনি কেন সুইচ অফ করার বিষয়টি অস্বীকার করবে? সে তো স্বীকার করতেই পারত, সে তো জানে সে আর এই জগতে থাকবে না। এবং কেন পরে দুটি সুইচ আবার চালু করতে দেওয়া হলো? এই তথ্যের বিরুদ্ধে প্রমাণ হলো উভয় পাইলটের ইতিহাস এবং ট্র্যাক রেকর্ড। এই বিমানের ক্যাপ্টেন একজন অত্যন্ত অভিজ্ঞ পাইলট ছিলেন। 15,000 ঘন্টার বেশি উড়ানের অভিজ্ঞতা তার ছিল। কো পাইলট নিজেই 3,400 ঘন্টারও বেশি অভিজ্ঞতা অর্জন করেছিলেন। ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুসারে পাইলটদের কারোরই কোনো মানসিক স্বাস্থ্য সমস্যা ছিল না। ক্যাপ্টেন আগেই নিজের অবসরের পরিকল্পনা করছিলেন যে তার রিটায়ারমেন্ট কেমন হবে সেটা নিয়ে তিনি আগে প্ল্যান করছিলেন, তাই তিনি আত্মহত্যা কেন করতে যাবেন? কেন কেউ অবসর নেওয়ার আগে এটি করতে চাইবে? এবং অন্যদিকে কো পাইলটের রেকর্ডও খুব ক্লিন ছিল। উড়ানের আগে তারা ব্রেথ অ্যানালাইজার পরীক্ষাতেও উত্তীর্ণ হয়েছিলেন, কেউ মদ্যপানও করেনি এবং 10 সেকেন্ডের মধ্যে উভয় সুইচ আবার চালু করা সবচেয়ে বড় ইঙ্গিত যে পাইলটরা আসলে বিমানটি উড়াতে চেয়েছিলেন। তারা চালু নাই করতে পারতেন, বা যে পাইলট ইচ্ছাকৃতভাবে চাইছিল ক্রাশ করাতে সে চালু করতে দিত না, কিন্তু তা কিন্তু হয় তারা চেষ্টা করেছিল চালু করার। এই পুরো রিপোর্টে কিন্তু কোথাও উল্লেখ নেই যে এই সুইচগুলি আসলে পাইলটরা নিজেরাই বন্ধ করে দিয়েছিলেন। এটা কিন্তু কোথাও উল্লেখ নেই। এই জিনিসটা আমরা কিন্তু জাস্ট ধরে নিচ্ছি এবং অনুমানের পিছনে একটি খুব জোরালো যুক্তি রয়েছে যা আমরা এই ভিডিওর পরবর্তী অংশে আলোচনা করব। কিন্তু এই পুরো বিষয়টি একটি অনুমানের উপরেই ভিত্তি করে বলা হচ্ছে যে পাইলটরা নিজেরাই সুইচ বন্ধ করে দিয়েছেন। এখানে আপনার মনে একটি প্রশ্ন হয়তো জেগেছে, এটা কি হতে পারে না যে পাইলটদের ভুলবশত হাত লেগে যায় এবং হাত দিয়ে আঘাত পাওয়ার ফলে সুইচ কাট অফ হয়ে যায়? এখানে উত্তর হলো এটি প্রায় অসম্ভব। এই সুইচ কিভাবে কাজ করে ভালো করে লক্ষ্য করুন। এটি একটি সাধারণ স্থির লিভার নয় যা উপর থেকে নিচে এবং নিচ থেকে উপরে সহজেই করা যেতে পারে, এটা তা নয়। কিন্তু এটিতে একটি স্টপ লক ব্যবস্থা রয়েছে। স্টপ লক, আপনি যদি এটিকে অফ থেকে মানে অন করতে চান বা অন থেকে অফ করতে চান তাহলে আপনাকে প্রথমে এটিকে উপরের দিকে টানতে হবে, সরাতে হবে এবং তারপর নামিয়ে আনতে হবে। নিচে বা উপরে যেখানে করেন আপনাকে উপরের দিকে কিন্তু তুলতে হবে। অর্থাৎ হাত দিয়ে দুর্ঘটনাক্রমে স্পর্শ করা হলেও সুইচটি উপরে এবং নিচে যাবে না। এবং ভুলে যাবেন না যে আমরা এখানে দুটি সুইচ সম্পর্কে কথা বলছি, একটা নয়। কিন্তু এখানে একের পর এক দুটি সুইচ বন্ধ হয়েছে, অর্থাৎ এটা প্র্যাকটিক্যালি পসিবল নয়। এছাড়া পাইলটদের খুব কঠোর কিন্তু প্রোটোকল রয়েছে। এই সুইচগুলোতে তখনই হাত লাগানো যায় যখন বিমানটি মাটিতে থাকে। ডিপারচারের সময় ইঞ্জিন যখন চালু করার সময় এবং ল্যান্ডিংয়ের পর ইঞ্জিন শাটডাউন করার সময় এই সুইচটি ব্যবহার করা। এছাড়া কিন্তু কখনোই বিমান যখন আকাশে থাকে তখন কিন্তু এই সুইচটা কখনোই ব্যবহার করা হয় না এবং কেবলমাত্র কয়েকটি বিশেষ ক্ষেত্র সেগুলি বন্ধ করা হয়।
এবং যখন সেগুলি বন্ধ করা হয় তখন সেগুলি শীঘ্রই চালুও করা হয়। উদাহরণস্বরূপ, যদি কোনো ইঞ্জিন ব্যর্থ হয় বা ক্ষতিগ্রস্ত হয় তবে আগুনের ঝুঁকি থাকে, তাই নিরাপত্তার জন্য জ্বালানি সরবরাহ বন্ধ করে দেওয়া হয়। অথবা কখনো কখনো ইঞ্জিনের কার্যকারিতায় কোনো যদি সমস্যা হয় তাহলে পাইলটরা এটিকে পুনরায় চালু করার বোতাম হিসেবে ব্যবহার করেন, মানে একবার অফ করে দিয়ে আবার অন করে দেয়। কিন্তু যদি করতেই হয় তাহলে এর জন্য প্রপার প্রসিডিওর আছে, দুটো কখনো একসাথে করা যাবে না। কোনো পাইলট র্যান্ডমলি এটা কিন্তু কখনোই করেন না। উভয় পাইলট একে অপরের সাথে আলোচনা করেই কিন্তু এই সিদ্ধান্ত নেয় এবং এই কাজটি করেন। এবং এই কাজটি যখন করেন তখন বিমানকে অবশ্যই নিরাপদ উচ্চতায় নিয়ে গিয়ে এটা করা হয়। ইঞ্জিনে আগুন লাগলো বিমানটি ওড়ার পরপরই কিন্তু এই সুইচে কখনোই বন্ধ করা হয় না। সুতরাং এখন প্রশ্ন হলো, যদি এটি ইচ্ছাকৃতভাবে না করা হয়, যদি এটি ভুল করে করা হয়, তাহলে কি অন্য কোনো সম্ভাবনা বাকি আছে? কিছু সিনিয়র পাইলট বলছেন যে কিছু বৈদ্যুতিক বা সফটওয়্যার ত্রুটির কারণেও কিন্তু এটা হতে পারে যে সিস্টেমটি ভুল করে দেখায় যে সুইচগুলি বন্ধ রয়েছে, আসলে তখন তারা রান মোডেই থাকে, অর্থাৎ সুইচ অন আছে কিন্তু দেখাচ্ছে সুইচ অফ। থিওরিটিক্যালি এটি সম্ভব। এখানে 17 ডিসেম্বর 2018 তারিখের মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের একটি বিশেষ এয়ার ওয়ার্দিনেস ইনফরমেশন বুলেটিনের উল্লেখ করা হয়েছিল। এই রিপোর্টটিও ভারত সরকারের প্রাথমিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বোয়িংয়ের 737 এরোপ্লেনের অপারেটরদের কাছ থেকে অভিযোগটি আসছিল যে বিমানগুলিতে ইনস্টল করা জ্বালানি নিয়ন্ত্রণ সুইচগুলিতে লকিং বৈশিষ্ট্যগুলি যেটা রয়েছে সেটা বিচ্ছিন্ন রয়েছে, অর্থাৎ ডিসএনগেজ রয়েছে। এটা লকিং বৈশিষ্ট্যটি ডিসএনগেজড আছে, যার অর্থ হলো সুইচগুলি আনপ্লাগ না করেই এর মোড কিন্তু পরিবর্তন করা যেতে পারে। মানে যেটা আমরা বলেছিলাম যে উপরের দিকে তুলে তারপরে আগে পরে করা, সেটা কিন্তু দরকার নেই, ডাইরেক্ট উপর নিচ করা যেতে পারে। অর্থাৎ এই ক্ষেত্রে হাতটি দুর্ঘটনার ক্রমে স্পর্শ করা হলে সুইচটি বন্ধ করা যেতে পারে, তবে এই সম্ভাবনা খুবই কম। যে বিমানগুলিতে এই ধরনের জ্বালানি সুইচ ছিল সেগুলির মধ্যে কিন্তু বোয়িং 787 অন্তর্ভুক্ত ছিল, সেই একই বিমান যা এয়ার ইন্ডিয়া দুর্ঘটনায় ইনভলভ ছিল আহমেদাবাদে। তাই FAA তার বুলেটিনে সুপারিশ করেছিল যে এই বিমানগুলির মালিকদের এই সুইচগুলির লকিং বৈশিষ্ট্যগুলি, মানে যেটা লক যে করা যায় সেটা পরিদর্শন মানে ইন্সপেকশন করা উচিত এবং দেখা উচিত যে পুলিং ছাড়াই এখানে মোড পরিবর্তন করা হচ্ছে কিনা। যদি এমন হয় তাহলে অবিলম্বে সুইচটি পরিবর্তন করুন। কিন্তু এয়ার ইন্ডিয়া এই ইন্সপেকশন করেনি। এয়ার ইন্ডিয়া বলেছে যে FAA এটি বাধ্যতামূলক করেনি, এটা ছিল একটা প্রস্তাব মাত্র। তাই আমাদের এটা করা দরকার পড়েনি। ক্র্যাশ হওয়া বিমানের থ্রটল নিয়ন্ত্রণ মডিউলটি 2019 এবং 2023 সালে দুবার বদল করা হয়েছিল, যেখানে ফুয়েল কাট অফ সুইচটিও রয়েছে। কিন্তু আমাদের সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী এই বদলের সঙ্গে এই সুইচগুলির কিন্তু কোনো সম্পর্ক নেই। সুতরাং প্রশ্ন হলো, এই বিমান দুর্ঘটনার পিছনে কি এটাই কারণ হতে পারে যা এয়ার ইন্ডিয়া ইন্সপেকশন করার জন্য প্রয়োজনীয় বলে মনে করেনি? এই প্রশ্ন শুধু এখনকার জন্য প্রশ্নই রয়েছে বন্ধুরা। এই প্রতিবেদনে আমাদের পাইলটদের মধ্যে কথোপকথনের মাত্র একটি লাইন দেওয়া হয়েছে, যা পাইলটদের মধ্যে আর কোনো কথোপকথন হয়েছে কিনা সেটা কিন্তু আমাদের জানতে দেওয়া হচ্ছে না। যেটা পাইলটদের দোষারোপ করার জন্য ব্যবহার করা হচ্ছে শুধু একটি লাইন। এবং এই প্রশ্নটি সরাসরি ভারতের বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরোর কাছে জিজ্ঞাসা করা উচিত সাধারণ মানুষের পক্ষ থেকে। ব্ল্যাক বক্সের রেকর্ডিংয়ের পুরো কথোপকথন আপনার কাছে রয়েছে, তাহলে কেন এটা জনসাধারণের কাছে থেকে লুকিয়ে রাখা হচ্ছে যে পাইলটরা এরপরে কি নিয়ে কথা বলেছেন? এটা কি ইচ্ছাকৃতভাবে পাইলটের উপর দোষ চাপানোর জন্য করা হচ্ছে? এয়ারলাইন পাইলট অ্যাসোসিয়েশনের যারা নেতৃত্ব আছে তারাও কিন্তু AIB-কে এই একই প্রশ্ন করেছেন। ওনারা বলেছেন যে এই প্রতিবেদনের টোন এবং তদন্তের ডিরেকশন পাইলট
ত্রুটির প্রতি পক্ষপাত দুষ্ট অর্থাৎ বায়াস পাইলটদের প্রতি, পাইলটদের দোষারোপ করার জন্য এটা করা হচ্ছে। এয়ার মার্শাল সঞ্জীব কাপুর, তিনি ইন্সপেকশন অ্যান্ড ফ্লাইট সেফটির ডিরেক্টর জেনারেল ছিলেন, ভারতীয় বিমান বাহিনীর অফিসার। তিনি বলেন যে বিমানের উভয় জ্বালানি সুইচ 1 সেকেন্ডের মধ্যে ম্যানুয়ালি বন্ধ করা সম্ভব নয়, ঠিক যেমনটা ঘটেছিল আহমেদাবাদের ক্রাশ হওয়া বিমানে। তিনি তার টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেন, যেটি এখন এক্স হ্যান্ডেল বলা হয়, এবং মোস্ট সিজন পাইলট, মোস্ট এক্সপার্ট পাইলটকে চ্যালেঞ্জ দেন 1 সেকেন্ডের মধ্যে 787 বিমানের উভয় ফুয়েল সুইচ বন্ধ করার, তাদেরকে চ্যালেঞ্জ দেন। তার মতে বিমানের উভয় ইঞ্জিনই উড়ানের পরপরই ফেল হয়ে যায়, যার পরে পাইলটরা খুব অল্প সময়ের মধ্যে সেগুলি পুনরায় চালু করার চেষ্টা করেছিলেন। কি ভাবছেন বন্ধুরা? নিচের মন্তব্য লিখুন। বর্তমান অবস্থা হলো যে এটি কেবল একটি প্রাথমিক প্রতিবেদন। আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী যখনই কোনো বিমান দুর্ঘটনা ঘটবে 30 দিনের মধ্যে এর প্রাথমিক রিপোর্ট দিতে হবে। যেহেতু 12ই জুন 2025 এটি ভেঙে পড়ে, তাই 11ই জুলাই 2025 রাতে এই প্রাথমিক প্রতিবেদনটি ভারতের এই ব্যুরো দ্বারা আপলোড করা হয়েছিল। এখানে কিন্তু কোনো প্রেস কনফারেন্স করা হয়নি ভারত সরকারের পক্ষ থেকে। এই ধরনের প্রতিবেদনের উদ্দেশ্য কাউকে দোষারোপ করা নয়, কারণ প্রকৃত প্রশ্নের উত্তর বিস্তারিত চূড়ান্ত প্রতিবেদনে পাওয়া যায়, যা এই ক্ষেত্রে 1 বছরের মধ্যে হয়তো আসতে পারে। আমি কেবল আশা করি যে এই চূড়ান্ত প্রতিবেদনে পাইলটদের মধ্যে পুরো কথোপকথনটি জনসমক্ষে প্রকাশ করা হবে এবং সত্য যে জিনিসটা সেটা সবার সামনে আসবে। সত্য যতই কঠিন হোক না কেন, কিন্তু আপনি জেনে অবাক হবেন বন্ধুরা, সব সময় তা হয় না। অনেক সময় রিপোর্ট জনসমক্ষে আনা হয় না। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিও ভালো লেগে থাকে চ্যানেল সাবস্ক্রাইব করুন, ভিডিও লাইক করুন। আবার পরবর্তী ভিডিওয়ে দেখা হবে। নমস্কার।